রাজু যেই পুকুরে ঝাঁপ দিতে গেল ঠিক তখনই ছাগলটা বলে উঠল, তুমি এত সহজে মরতে পারো না রাজু। কি ব্যাপার, তুমি মানুষের মতো কথা বলছো? জানি না আমার কি হয়েছে, আমিও মানুষের মতো কথা বলছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমিও বুঝতে পারছি না কিভাবে একটা ছাগল মানুষের মতো কথা বলতে পারে। আমি কোনো ছাগল নই, আমি একটা মেয়ে। আমি গত 17 বছর ধরে এই ছাগলের রূপে কষ্ট পেয়ে আছি। আমার মা আমার জীবন বাঁচানোর জন্য আমাকে ছাগলে পরিণত করেছিলেন। দুপুরের সময় ছিল। একটা পুরনো ভাঙা ঘরে গর্ভবতী রাধা বসেছিল। তখনই তার স্বামী রঘু হঠাৎ ঘরে প্রবেশ করল এবং রাধার গলা চেপে ধরতে থাকে। তুমি কি করছো? কেন আমার গলা চেপে ধরছো? আমি গর্ভবতী। আমি তো তোমাকে আগে বলেছিলাম, যদি মেয়ে হয় আমি তোমার আর সেই বাচ্চার দুজনেরই প্রাণ নেব। তুমি কি কথা বলছো? এটা তো আমাদের প্রথম সন্তান, এতে আমাদের কি যায় আসে? ছেলে হোক বা মেয়ে, দুটোই তো আমাদের সন্তান। তখন হঠাৎ রাধার পেটে জোরে ব্যথা শুরু হয়। আহ আহ আমার পেটে খুব তীব্র ব্যথা করছে। আমি কি করব? তুমি দাইমাকে ডেকে আনো। আহ আমি দাইমাকে ডাকতেই যাচ্ছি, একটু আর অপেক্ষা করো, আর ভগবানকে এই প্রার্থনা করো যেন আমাদের ছেলের জন্ম হোক। রঘু বাড়ির ভিতরে এখানে সেখানে ঘুরতে লাগল। ঠিক তখন বাড়ির বাইরে দাঁড়ানো দাইমা এই সব কথা শুনে ফেলল। ও, তো এই ঘরে একজন গর্ভবতী মহিলা আছে। এটা ভেবেই দাইমা ঝোপড়ির ভিতরে ঢুকল। আহা, দাইমা, তুমি তো এসে গেছো। দ্রুত আমার স্ত্রীকে দেখো, ওর পেটে অনেক ব্যথা হচ্ছে। মনে হচ্ছে আমার ছেলে এই পৃথিবীতে আসতে চলেছে। হ্যাঁ, কেন না, আমি এখনই দেখছি, তুমি বাইরে চলে যাও। রঘু বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রাধা এক মিষ্টি মেয়ে শিশুকে জন্ম দিল। মেয়েটাকে দেখে রাধা কাঁপতে লাগল। না, এটা কি হলো? এখন আমার মেয়েটাকে কে বাঁচাবে? ও তো ঠিকঠাক এই পৃথিবীটাই দেখেনি, আর তার প্রাণ বিপদে পড়ল। তখনই রঘু বাড়ির ভিতরে এলো। কি হলো? দ্রুত বলো, কি হলো? হ্যাঁ, ও আমাদের মেয়ে হয়েছে। ঠিক আছে রঘু, এখন তোমার মেয়ে হয়েছে, এখন আমাকে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে দাইমা, এখন তুমি যাও। দাইমা বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু বাইরে দাঁড়িয়ে সব শুনতে লাগল। রঘু বাচ্চাটাকে তুলে নিল এবং তার গলা চেপে ধরতে লাগল। না, এমন করো না। দয়া করে আমার ছোট্ট বাচ্চাটাকে মারা বন্ধ করো। যদি তুমি তাকে মারো, তাহলে গায়ের লোকেরাও তোমাকে ছাড়বে না। যদি সবাই জানতে পারে যে তুমি তোমার মেয়ের গলা টিপে মেরেছ, তাহলে সবাই তোমাকে মেরে ফেলবে। তুমি ঠিকই বলেছ। চলো, আমি এবার তাকে বুদ্ধি করে মেরে ফেলব। আমি এখনই জঙ্গল থেকে বিষাক্ত গাছ নিয়ে আসছি, আর এর রস তাকে খাওয়াবো। যতক্ষণ সে বিষ খাবে, সে নিজেই মারা যাবে, আর গায়ের লোকেরাও আমার ওপর সন্দেহ করবে না। এটা বলেই রঘু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই দাইমা লুকিয়ে এইসব কথা শোনে। সে তৎক্ষণাৎ বাড়ির মধ্যে ঢুকে পড়ে। দাইমা, আপনি কোথাও যাবেন না। ওপরওয়ালার দোহাই, আমার বাচ্চাটাকে বাঁচান, না হলে আমার স্বামী ওকে মেরে ফেলবে। হ্যাঁ, আমি তোমার আর তোমার স্বামীর সব কথা শুনেছি। বাচ্চা হওয়ার আগে ও পরে দুটোই, তাই আমি তোমার সাহায্য করতে এসেছি। আমি কি করব? আমি আমার চোখের সামনে আমার বাচ্চাকে মরতে দিতে পারবো না। চিন্তা করো না, তোমার বাচ্চার কিছু হবে না। আমি এমন ব্যবস্থা করব যে তোমার বাচ্চা তোমার সামনে থাকবে, আর তোমার স্বামী ওকে কখনো মেরে ফেলতে পারবে না। এটা কিভাবে সম্ভব? ওর তো মেয়েদের প্রতি ঘৃণা আছে। ঠিক তখনই দাইমা মন্ত্র পাঠ করতে লাগল। চোখের পলকে সেই নির্দোষ ছোট্ট মেয়েটা একখান ছাগলে বদলে গেল। এটা কি করলেন দাইমা? আপনি আমার মেয়েকে ছাগলের রূপে বদলে দিলেন। কারণ এখন তোমার মেয়ে ছাগলের রূপে থাকবে, বেঁচে থাকবে, তোমার চোখের সামনে থাকবে, আর তোমার স্বামী ওর যত্নও নেবেন। আর যেদিন তোমার মেয়ের বয়স 18 হবে, সেদিনই সে আবার তার ভাগ্য অনুযায়ী মানুষে পরিণত হবে। এটা ভুল, কিন্তু কমপক্ষে আমার মেয়ে বেঁচে থাকবে, এটা আমি মেনে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি চলে যাই, আর এই কথা কাউকে বলবে না। এটা একটা রহস্যময় ছাগল হয়ে গেছে, এর মধ্যে অনেক আশ্চর্য শক্তি আছে।
তখনই রঘু বাড়িতে আসলো। দ্রুত বলো, বাচ্চাটি কোথায়? আমি গাছ নিয়ে এসেছি। আমি তোমার হাত দিয়ে আমার মেয়ের মৃত্যুর সাক্ষী হতে পারতাম না, তাই আমি তাকে পুকুরে ফেলে দিয়েছিলাম, যেন তুমি তাকে না মারো আর আমি আমার চোখ দিয়ে তার মৃত্যু দেখতে না পাই। চলো, তুমি ভালো করেছো। এখন গ্রামবাসীরাও জানবে না আমাদের মেয়েটা কোথায় গেছে। খুব ভালো করেছো তুমি। তখনই রঘুর চোখ সামনে থাকা ছাগলের ওপর পড়ল। এই ছাগল কোথা থেকে এলো? আমাদের তো আগে কোনো ছাগল ছিল না। আমি যখন পুকুর থেকে ফিরছিলাম তখন রাস্তার পাশে এই ছাগলটাকে কষ্টে পড়ে থাকতে দেখলাম। আমি এটার কথা কি করে ভুলে যেতাম? ভেবেছিলাম এটাকে বাড়িতে নিয়ে যাই, অন্তত এর দুধে বাড়ির রোজগার চলে যাবে আর তোমাদেরও একটা ছাগল হয়ে যাবে। চলো, তুমি এখন আমার মতো চালাক হয়ে গেছো। নিজের লাভ লোকসানের কথা ভাবতে শুরু করেছো। ঠিক আছে, এই ছাগলটাকে রেখে দিই। চোখের পলকে 17 বছর কেটে গেল। একদিন রঘু বলতে লাগলো, আমি 17 বছর ধরে এই ছাগলটার দুধ দুধছি, আর যতটা দুধ দুধছি ততটাই দুধ বেড়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ ছাগল নয়। আরে সাধারণ একটা ছাগল কি করে এত দুধ দিতে পারে? কিন্তু আমার কি? আমার তো শুধু নিজের মুনাফা নিয়ে মাথা ঘামাতে হয়। রঘু ছাগলের দুধ দুয়ে ফেলল আর সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে রাধা ছাগলের কাছে এসে পড়ল। মাফ করে দিও মেয়ে, 17 বছর ধরে তুমি এই ছাগলের রূপে আছো আর আমি চাইলেও তোমাকে মানুষ হিসেবে জীবন দিতে পারছি না। মা, আমি আর এই ছাগল হয়ে থাকতে চাই না। তোমার জন্য হলেও আমাকে ঠিক করে দাও। আমি কতদিন এমন ছাগলের মতো ঘুরব? আমি বুঝতে পারছি মেয়ে, তুমি চাও আমি তোমাকে ঠিক করি, কিন্তু চিন্তা করো না, আর একটু ধৈর্য ধরো। আর কিছু সময় পর তুমিই আবার মানুষ হয়ে উঠবে। তারপর আমি তোমাকে সব সুখ আর সব অধিকার দেব, যা এতদিন তোমাকে দিতে পারিনি। এটা বলে রাধা কাঁদতে লাগল। ছাগলের রূপ নেওয়া মায়ারও চোখ থেকেও অশ্রু ঝরতে শুরু করল। ঠিক তখনই রঘু গ্রামে দিয়ে যাচ্ছিল। তখনই 2 গ্রামবাসী তার সামনে এসে দাঁড়ালো আর বলল, আরে রঘু, তুমি কোথায় যাচ্ছ? আমি দেখছি গত 17 বছর ধরে তোমার ওই ছাগল অনেক দুধ দিচ্ছে। যত দুধ দিচ্ছে ততই সে বাড়ছে। ওই ছাগল আমাকে দাও, সেটা আমার ভাগ্যের চাবি। ভাগ্যের চাবি এত সহজে কেউ কাউকে দিতে পারে না। দেখো রঘু, তুমি অনেক দিন ধরে তোমার ছাগলটা নিজের কাছে রেখেছ। ওই ছাগলটা আমাকে দাও, আমি তোমাকে পুরো 50টা সোনার কয়েন দেব। 2 গ্রামবাসী একে অপরের সাথে দাম বাড়াতে লাগল। এটা শুনে রঘুর চোখ ঝলমল করে উঠল আর বলল, আরে এরা সবাই আমার ছাগলটার জন্য এত লোভ কেন দেখাচ্ছে? আমি তো ভাবতাম আমার ছাগলটা শুধু বেশি দুধ দেয়, কিন্তু এর দাম তো অনেক বেড়ে গেছে। মনে হয় আমার মতো ছাগল পুরো গ্রামে আর কারোর কাছে নেই। এখন এই ছাগলটা জমিদারের কাছে বেচে দেব। সে ছাগলের খুব শৌখিন, হয়তো সে আরও বেশি দাম দিবে। হ্যাঁ, এটাই বেস্ট হবে। তারপর রঘু ওখান থেকে চলে যেতে লাগল। তুমি কি করছো রঘু? আমি তো তোমাকে বলেছিলাম ওই ছাগলটা আমাকে দাও। না, আমি এই ছাগল তোমাদের দুজনকেই দেব না। এখন আমি এই ছাগলটা জমিদারকে বিক্রি করতে যাচ্ছি। তোমরা যখন এত দাম ধরছো, তাহলে জমিদার হয়তো নিজের অনেক বিঘা জমি আমার নামে করে দেবে। তারপর রঘু ওখান থেকে চলে যেতে লাগল। 2 গ্রামবাসী চিন্তিত হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে রঘু বাড়ি এসে ছাগলটাকে নিয়ে যেতে লাগল। ঠিক তখনই রাধা বলতে লাগল, এটা কি করছো রঘু? তুমি এই ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো অনেক দিন ধরে এটাকে নিজের কাছে রেখেছি। পুরো 17 বছর ধরে আমি এর দুধ দুধছি। এখন এর দাম অনেক বেড়ে গেছে। অনেকেই এর জন্য সোনার কয়েন দিতে চাইছে। আমি এটা জমিদারের কাছে বিক্রি করব। এর বদলে সে আমাদের ভালো জমি দেবে। তারপর আর ছাগল চড়ানোর ঝামেলা থাকবে না, আর দুধ বিক্রির চিন্তাও নেই। একবারেই আমি ধনী হয়ে যাব। না, আমার জন্য হলেও এমন করো না। এই ছাগলটা নিয়ে যেও না। এটা আমাদের সন্তানের মতো। 17 বছর ধরে আমরা এটা লালন পালন করে বড় করেছি। তুমি একটা ছাগলের জন্য কেন কাঁদছো? চলো এখান থেকে সরে যাও।
এটা বলে রঘু রাধাকে ধাক্কা দেয় এবং ছাগলটাকে নিয়ে সে বেরিয়ে পড়ে। রঘু জমিদারের বাড়িতে পৌঁছালো। ঠিক তখনই পিছন থেকে 2 গ্রামবাসীও সেখানে চলে এলো। ও, তোমরা দুজনও এখানে এসে গেছো, কিন্তু আমি এই ছাগলটা তোমাদের দেব না। তখন জমিদার বাড়ির বাইরে বেরিয়ে এলো এবং বলতে লাগলো, কি হয়েছে? তোমরা আমার বাড়ির সামনে এত ভিড় কেন জড়ো করেছো? জমিদার সাহেব, আমি আপনার জন্য একটা খুব মূল্যবান ছাগল নিয়ে এসেছি। এটা কোনো সাধারণ ছাগল না, যত দুধ দেয় ততই বাড়তে থাকে। এমন একটা ছাগল আপনার কাছে থাকা দরকার। হ্যাঁ, ঠিক বলেছ। ও, আমার চিকিৎসক বলেছিল ছাগলের দুধ খেতে। আমি অনেক দিন থেকে ছাগলের খোঁজে ছিলাম, আর তুমি তো চমৎকার ছাগল নিয়ে এলে। বলো তো, তোমার কি চাই? এর বিনিময়ে আমার 1 বিঘা জমি চাই জমিদার সাহেব। এটা বেশি কিছু চাইছি না, আর এটা কোনো সাধারণ ছাগল না। গ্রামবাসীরা এর জন্য লাইনে দাঁড়িয়েছে। আমি তাদের ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছি, তাই আপনাকে এর দাম দিতে হবেই। ঠিক আছে, যখন এই ছাগলটা এতটাই বিশেষ, তখন আমি 1 বিঘা জমি দিতে প্রস্তুত আছি। এখন এই ছাগল আমার, এর ওপর তোমার কোনো অধিকার থাকবে না। আর হ্যাঁ, এখন আমার এই ছাগলের সাথে কোনো সম্পর্ক নেই। এখন তুমি এখান থেকে যাও। এখন তুমি ওই জমিটা নিয়ে যা করতে চাও করো। রঘু সেখান থেকে যাওয়ার জন্য রওনা হলো, কিন্তু জমিদার ছাগল নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। তখনই 2 জন গ্রামবাসী জমিদারের কাছে এলেন আর বলল, জমিদার মশাই, আপনার কাছে তো আগেই অনেক ধন সম্পদ আছে। এই ছাগলটা আমাদের দিয়ে দিন। আমাদের এটার অনেক দরকার। আমরা অনেক দিন ধরে এই ছাগলের পেছনে লেগেছিলাম, কিন্তু রঘু আমাদের দিচ্ছে না। দয়া করে আপনি এই ছাগলটা আমাদের দিয়ে দেন। এখান থেকে সরো। আমি আমার 1 বিঘা জমি দিয়ে এই ছাগলটা কিনেছি। আমি তোমাদের এটা কেন দেব? এখন এখান থেকে চলে যাও। জমিদার 2 গ্রামের লোককে তাড়িয়ে দেয়, আর কিছুক্ষণ পরে সেখানে জমিদারের স্ত্রী সেখানে আসে আর বলে, এটা কি? তুমি এই ছাগলটা কেন কিনলে? আরে, তুই জানিস না এই ছাগলটা খুবই দামি। একদম ভালো করে রাখিস, এর দুধ অনেক বেশি হয়। এখন থেকে এটা আমাদের বাড়িতেই থাকবে। আমার ছাগলকে অনেক ঘৃণা করি, তুমি এটা বাড়ির বাইরে রাখো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আর রাজু কোথায়? তাকে ডেকে আনো, সে এই ছাগলের খেয়াল রাখবে। হে রাজু, কি করছো? এখানে আসো। তখন রাজু দৌড়ে আসতে লাগলো। হ্যাঁ পিতাজি, আপনি আমাকে ডেকেছেন? তোমাকে কতবার বলেছি তাকে কোনো কাজে লাগিয়ে দাও। সে সারা দিন বসে খায়, কোনো কাজকর্ম করে না। দেখো, গাধার মতো বড় হয়ে গেছে, কিন্তু কোনো কাজ করে না। মা, আমি কাজ তো করছি, আর তুমি বলেছ আমাকে পুরো খেতে কোদাল চালাতে। এখন আমি একটা পুরো 1 বিঘা জমিতে কিভাবে কুড়াল চালাবো? দেখ, তুই জমিদারের ছেলে, তাই বলে তো তুই সারাদিন ঘুমোবি আর বসে থাকবি তা হবে না। জমিদারি করতেও তো পরিশ্রম লাগে। তোর বয়সে আমি কত বিঘা জমিতে কুড়াল চালাতাম, আর এই 1 বিঘা তোর কাছে বেশি হয়ে গেল। আমি বলি ওকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ওর চর্বি দিন দিন বাড়ছেই। আজ থেকে সারাদিন খাওয়া আর ঘুমানো কিছু হবে না। এই ছাগলটাকে নিয়ে যাও আর এর খেয়াল রাখো। কিন্তু মা, আমি ছাগল চড়াতে পারি না, আর আমি এটা কিভাবে দেখভাল করব? আমি এইসব কিছু জানি না। শুধু আজ থেকে ছাগলটা তোমার দেখাশোনা করতে হবে। এখন এখান থেকে এই ছাগলটাকে নিয়ে যাও। রাজুর চোখ থেকে অশ্রু পড়তে লাগল, আর সে ছাগলটাকে নিয়ে ঘন জঙ্গলের দিকে যেতে লাগল। কিছুক্ষণ পরে রাজু হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে রাজু ফুফু করে কাঁদতে লাগল। আমি আমার সৎমা আর বাবার জন্য একদম অসহায় হয়ে পড়েছি। ওরা আমার কথা একদম বুঝতে চায় না, আর সব সময় সৎমা বাবার কানে কিছু না কিছু বলেই থাকেন, আর বাবাও আমাকে মারধর করেন। এভাবেই দিনের পর দিন রাজু ছাগলটার যত্ন নিতে থাকে। এভাবেই ধীরে ধীরে সময় কেটে গেল, আর চোখের পলকে আর একটা বছর পার হয়ে গেল। অন্যদিকে রাধা পাগলের মতো ঘরে বসেছিল, আর রঘুকে বলতে লাগল, ওরে, তুমি আমাদের ছাগলটাকে কি করে বিক্রি করে দিলে? বলো তো, আমি আমার ছাগলটাকে একবার দেখতে চাই। আরে, তোমার কি হয়েছে? তুমি এমনভাবে বলছো যেন ছাগলটা তোমার মেয়ে। কেউ কিভাবে কোনো পশুর সঙ্গে এতটা আবেগ থাকতে পারে? একটু পরে রঘুর বাড়ির সামনে দিয়ে সেই বুড়ি মা চলে যাচ্ছে, আর রাধা তাকে দেখে দৌড়ে তার কাছে চলে আসে। দাইমা, আমার মেয়ে কোথায়?
আমি আমার মেয়েকে দেখতে চাই। জানি না কোথায় আছে আর কি অবস্থায় আছে। চিন্তা করো না কন্যা, তোমার মেয়ের ভাগ্য ঠিক সেই জায়গায় আছে যেখানে তার যাওয়া উচিত ছিল। তোমার মেয়ে খুব শিগগিরই মানুষের রূপে আসবে, কারণ তার গ্রহণ এলাকা এখন ঠিক হতে চলেছে। আর শুধু কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর তোমার মেয়ে পুরোপুরি মানুষের রূপে আসবে। তারপর দাইমা ওখান থেকে চলে গেল। আর অন্যদিকে রাজু বাড়িতে কাজ করছিল। হঠাৎ তার হাত থেকে তার সৎ মায়ের সবচেয়ে দামি চুড়ির ডিব্বা পড়ে গেল, আর সব চুড়ি ভেঙে গেল। তোমার সাহস কি করে হলো আমার এত দামি চুড়ি ভেঙে দিতে? মা, ভুল হয়ে গেছে, আমি ভাঙতে চাইনি। ওটা ভুলক্রমে আমার হাত থেকে ডিব্বা পড়ে গিয়েছিল। আমি তো শুধু পরিষ্কার করছিলাম। থামো, এক্ষুনি বলছি। এখন দেখাচ্ছি তোমায় আমি কেমন। এটা বলে তার সৎমা তাকে খুব মারতে থাকে। রাজু কেঁদে কেঁদে সেখান থেকে চলে যায়, আর ছাগলের কাছে এসে বলতে লাগলো, যথেষ্ট হয়েছে, আমি আর এই জীবনটা বাঁচতে চাই না। আমার মরতেই হবে। আর কতদিন এই নাজুক জীবনে বেঁচে থাকব? এত বড় হয়ে গেছি, তবুও মায়ের হাতের মার খাই, আর গ্রামবাসী আমার সাথে ঠাট্টা করে ওড়ায়। তারপর রাজু ঘন জঙ্গলের দিকে চলতে লাগলো, আর তার পিছে পিছে ছাগলটাও যেতে লাগলো। রাজু যেই পুকুরে ঝাঁপ দিতে গেল, ঠিক তখনই ছাগলটা বলে উঠল, তুমি এত সহজে মরতে পারো না রাজু। কি ব্যাপার, তুমি মানুষের মতো কথা বলছো? জানি না আমার কি হয়েছে, আমিও মানুষের মতো কথা বলছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমিও বুঝতে পারছি না কিভাবে একটা ছাগল মানুষের মতো কথা বলতে পারে। আমি কোনো ছাগল নই, আমি একটা মেয়ে। আমি গত 17 বছর ধরে এই ছাগলের রূপে কষ্ট পেয়ে আছি। আমার মা আমার জীবন বাঁচানোর জন্য আমাকে ছাগলে পরিণত করেছে। আমি এই জীবনে ক্লান্ত। তোমার তো আমার থেকেও বেহাল অবস্থা। বলো তো, আমি কিভাবে তোমাকে এই আকার থেকে মুক্ত করতে পারি? আমি জানি না, শুধু আমি চাই যে কোনোভাবেই আকার থেকে মুক্তি পাই। আমি ভাবতাম আমি সবচেয়ে কষ্টে আছি, কিন্তু তুমি আমার থেকেও বেশি কষ্টে আছো। আমি তোমায় সাহায্য করব। এর সমাধান হয়তো আমার মা জানেন, আমার মা রাধা, যিনি গ্রামে থাকেন। কিন্তু আমি তোমার সাথে সেখানে যাব না। যদি আমি সাথে যাই, তবে আমার বাবা আমাকে চিনে ফেলবেন আর তারপর বিক্রি করে দেবেন। ঠিক আছে, তাহলে আমি একাই চাই। এরপর রাজু ওখান থেকে বেরিয়ে রাধার কাছে পৌঁছালো। তুমি কে? হয়তো তোমার মেয়ে, যেটা ছাগল আমার কাছে আছে, তাকে মানব রূপে কিভাবে আনা যাবে? হ্যাঁ, আমি দাইমায়ের কাছে জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন আমার মেয়েকে মানুষ রূপে আনার একটাই উপায় আছে। তার বাবা যখন নিজেই তাকে মেয়েদের মতো গ্রহণ করবে, তখনই সে মানুষ রূপে আসতে পারে। কিন্তু তার বাবা কখনোই তাকে মেয়ের মতো গ্রহণ করবে না, তাই সে কখনো মানুষ রূপে আসতে পারবে না। ঠিক আছে, এখন আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। তারপরে রাজু হাঁটতে হাঁটতে রঘুর সাথে দেখা হয়ে যায়। ওরে, তুমি কে? কেন আমার রাস্তা আটকাচ্ছ? এখান থেকে চলে যাও। আমার তোমার কাছ থেকে টাকা দরকার। দ্রুত টাকা দাও, না হলে তোমাকে মেরে ফেলব। কারণ আমি ধনী হতে চাই। আমি জানি তোমার কাছে অনেক টাকা আছে। তুমি তোমার ছাগলটা বেচে অনেক টাকা কামিয়েছ। তো আমি সেটা আমার জন্য কামিয়েছি, তোমার জন্য নয়। তখনই সেখানে দাইমা এসে পড়ল, আর সাথে ছাগলটাও আসলো। তুমি অনেক টাকা কামিয়েছ রঘু। তুমি ওই ছাগলটাকে খুব কাজে লাগিয়েছ। এখন তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং তোমার মৃত্যু নিশ্চিত। না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বলো দাইমা, আমাকে কি করতে হবে? এখনো সময় আছে। নিজের মেয়েকে মনে করো আর তাকে মন থেকে ডেকো, কারণ তোমার মেয়ের অভিশাপ আর তোমার স্ত্রীর চোখের জল তোমার ওপর নেমে এসেছে। আজ তোমার মেয়ের 19 বছর হবে। ওপরওয়ালা, যদি আমার মেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকে, সে আমার কাছে এসে আমাকে যেন বাঁচায়, আর যেন আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। তেজ আলো ছড়িয়ে পড়ল। ছাগলের চারপাশে তেজস্বী আলো ছিল, আর ছাগলটা এক সুন্দর মেয়ের মতো সামনে এলো আর বলতে লাগলো, এটা কি আমার জাদু ভেঙে গেল? আমি মানুষ হয়ে গেছি? হ্যাঁ বেটা, তোমার বাবা হৃদয় থেকে তোমাকে ডেকেছে। এখন তোমার বাবা তোমাকে মেয়ে হিসাবে গ্রহণ করেছে। তুমি কে? আমি তো আমার মেয়েকে ডেকেছিলাম। আমি তোমার মেয়ে।
এত বছর ধরে যে ছাগলটা তোমার কাছে ছিল সেটাই আমি ছিলাম। এটা শুনে রঘুর পায়ের তলার জমি সরে গেল। আমি কত বড় পাপ করেছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দিও মা। আজ আমার মনোভাব বদলে গেছে। আমি আমার মেয়েকে খুশি খুশি গলা দিয়ে গ্রহণ করছি। আজ থেকে আমার মেয়ে আমার সাথে আমার বাড়িতে থাকবে। রঘু তার মেয়েকে আলিঙ্গন করে বাড়ি নিয়ে এলো। রাধা খুশিতে তার মেয়েকে জড়িয়ে ধরল এবং তারপর সবাই সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো।